স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যে কালকে সিএস এবং বাকি 4টা মডিউলের কথা বলছিলাম, এই সিএস এবং বাকি 4টা মডিউল থেকে আমি কিছু কোশ্চেন রেডি করেছি। আপনাদের আজকে গ্রুপে কিন্তু দেওয়া হয়েছে কোশ্চেনটা। অ্যাসেসমেন্ট সাজেশন নামে একটা পেয়েছেন। জি ম্যাম, নিউ সাজেশন। হ্যাঁ, তো এইটা হচ্ছে কোনো পরীক্ষার সাজেশন না। এটা হচ্ছে আপনার যে মডিউলগুলো আছে সেই মডিউল থেকে আমি কোন কোন টপিকের ওপর প্রশ্ন হতে পারে সেই টপিকের ওপর থেকে প্রশ্ন কিছু রেডি করেছি। হ্যাঁ, হুবহু এরকমই প্রশ্ন পাবেন বিষয়টা তা না, কিন্তু এই টপিকের ওপরেই প্রশ্নটা পাবেন। তো এই প্রশ্নগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে আশা করা যায় যে যেখান থেকেই কোশ্চেন হোক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন, রিটেন এবং ওরাল দুইটাতেই। তো এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম গ্রুপে, আপনারা কে কতটুকু পড়েছেন জানি না, আমি ওইটা নিয়ে একটু ডিসকাস করব। নেগোসিয়েশন, প্রথমত হচ্ছে নেগোসিয়েশন। হ্যাঁ, নেগোসিয়েশনটা কি? নেগোসিয়েশনটা হচ্ছে যেখানে একাধিক পক্ষ আলোচনা করে একটা সমাধান খুঁজে বের করে, তাই না? যে কোনো একটা বিষয় নিয়েই যখন একাধিক পক্ষ একসাথে বসে একটা সমাধান খুঁজে বের করে সেটাই হচ্ছে নেগোসিয়েশন। নেগোসিয়েশনের প্রধান ধারণা কি কি, অর্থাৎ নেগোসিয়েশনের কেমন কেমন নেগোসিয়েশন হয়? ডিস্ট্রিবিউটিভ নেগোসিয়েশন। ডিস্ট্রিবিউটিভ নেগোসিয়েশনে হচ্ছে উইন লস, এক পক্ষ লাভবান হয় অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ইন্টিগ্রেটিভ নেগোসিয়েশন, এটা হচ্ছে উইন উইন, উভয় পক্ষই লাভবান হয়। বাট না, আলোচনায় ব্যর্থ হলে বিকল্প পরিকল্পনা। তারপর জোপা, জোপা কি? যেখানে দুই পক্ষের চাহিদা একে অপরের সাথে মিলে যায়। অ্যাঙ্করিং হচ্ছে শুরুতে দেয়া প্রস্তাব যা পুরো আলোচনাকে প্রভাবিত করে। কনসেশন কি? সমঝোতার জন্য কিছু ছাড় দেওয়া। আর অ্যাক্টিভ লিসেনিং মনোযোগ দিয়ে শোনা ও বোঝা। ইমপ্যাথি অপর পক্ষের অবস্থান বুঝতে পারা। এই নেগোসিয়েশন গুরুত্বপূর্ণ কেন? নেগোসিয়েশন দক্ষতা চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও দৈনন্দিন জীবনে সফল হতে সাহায্য করে। অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দৈনন্দিন কাজ যেমন ডকুমেন্ট লেখা, হিসাব করা, প্রেজেন্টেশন করা, ইমেল ব্যবস্থাপনার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রধান সফটওয়্যার কি কি? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক। ওয়ার্ড কি কাজে ব্যবহার হয়? ডকুমেন্ট তৈরি ও ফরম্যাটিং। এক্সেল কি কাজে ব্যবহার হয়? হিসাব, ডেটা বিশ্লেষণ, ফর্মুলার কাজে। পাওয়ার পয়েন্ট হচ্ছে স্লাইড প্রেজেন্টেশনের কাজে। আর মাইক্রোসফট আউটলুক হচ্ছে ইমেল ও ক্যালেন্ডারের জন্য ব্যবহৃত হয়। বুঝতে পারছি? গুরুত্বপূর্ণ টার্ম কোনগুলো? সেল, সেল মানে কি? এটা র এবং কলাম কি? একটা রো এবং কলামের সমন্বয়ে তৈরি যে জায়গাটা বা এরিয়াটা সেটা হচ্ছে সেল। ফর্মুলা কি দিয়ে শুরু হয়? ইকুয়াল টু। ইকুয়াল সাইন। হ্যাঁ, ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা শুরু হয়। ওয়ার্কবুক কি? হচ্ছে কয়েকটি শীটের সমন্বয়। কয়েকটি মানে যেখানে একাধিক শীট থাকে। আর শীট কোনটা? এক্সেলের একটি সিঙ্গেল শীট বা ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া, যেখানে আমরা কাজ করতে পারি, অনেকগুলো কলাম এবং রো থাকে, তাই না? এটা হচ্ছে সিঙ্গেল একটা শীট। আর অনেকগুলো শীট একত্রে যখন থাকে তখন সেটা হয় হচ্ছে ওয়ার্কবুক। তারপর মেল মার্জ, মেল মার্জ চিনি আমরা। মেল মার্জের কি কাজ?
একসাথে একাধিক ব্যক্তিকে একই চিঠি পাঠানো। হ্যাঁ, চিঠিটা হবে সেম, বাট পাঠানো হবে একাধিক ব্যক্তিকে। তখন আমরা মেল মার্জ করি। তারপর টেমপ্লেট কি? টেমপ্লেট আগে থেকে ডিজাইন করা ফাইল। টেমপ্লেট কেন ইউজ করি? টেমপ্লেট ইউজ করলে কি হয়? নতুন করে কাজ করার লাগে না, আগে থেকে টেমপ্লেট ইউজ করলে সময় বাঁচে, তাই না? সময়টা বাঁচে, প্রফেশনালি একটা কাজ খুব দ্রুত করা যায়, তারপরে কাজের কনসিস্টেন্সি ধরে রাখা যায়, তাই না? হেডার ফুটার প্রতিটি পৃষ্ঠার উপরে নিচে লেখা। এই অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার কেন গুরুত্বপূর্ণ? অফিস, ব্যাংক, আইটি, কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক চাকরিতে অপরিহার্য। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি? ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার। ডিজিটাল মার্কেটিং এর প্রকার: এসইও, সার্চ রেজাল্টের র্যাঙ্ক বানানো হচ্ছে যার কাজ। এসইএম, পেইড অ্যাডভার্টাইজিং। এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি? মূল্যবান কন্টেন্ট তৈরি। ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি বলেন তো? পারবো? কমিশনের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, একজনকে মার্কেটিং, ই-কমার্সে পণ্য যে আপনার সেল করে দেওয়া। ম্যাম, কারো সেল রেটের উপরে যে কমিশনটা দেওয়া হয়, যে কত পার্সেন্ট, যে পারফরম্যান্স কত ভালো হয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বাংলা কথায় যেটাকে বলা হয় দালালি করা। ঠিক আছে? আমার জিনিসও না, আমি ক্রেতাও না, কিন্তু মাঝখান থেকে আমি কি করব? ইনকাম করব। অর্থাৎ অন্যের ড্রপ শিপিং টাইপের কিছু না? হ্যাঁ, অন্যের জিনিস, মনে করেন আপনার জিনিস আমি হচ্ছে জাস্ট প্রমোট করে দিব, মানে কারোর সাথে শেয়ার করব, আমি কিন্তু বিক্রিও করতেছি না। বিক্রি করলে কি হতাম? আমি সেলসম্যান হতাম, আমি বিক্রিও করতেছি না। আপনার পণ্যটাকে জাস্ট আমি কোথাও শেয়ার করে দিব, আর এই শেয়ার করার বিনিময়ে আমি যে মানে প্রফিটটা পাবো, ইনকামটা হবে, সেটাই হচ্ছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝছি? জি ম্যাম। বোতল সুন্দর হয়নি তো, একটু সুন্দর করো। দুইটাই তো বোতল বোতল মনে হচ্ছে না, আর একটু সুন্দর করো। আচ্ছা, তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ইনফ্লুয়েন্সার কি বলেন তো? ম্যাম, যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মেক করে। কন্টেন্ট তো মনে করেন যে হচ্ছে আমিও মেক করি, কিছুদিন পর প্রোডাক্টের উপর রিভিউ দেয় আর কি। ম্যাম, প্রোডাক্টের উপর রিভিউ। ম্যাম, ফলোয়ার থেকে, রোল মডেল থেকে অনুপ্রাণিত দেয়। যাদের একটা ফেস ভ্যালু থাকে, যাদের অসংখ্য ফলোয়ার থাকে, যাদের যে কোনো কিছু হচ্ছে একটু মানে ডিমান্ডেবল, মানে সবাই ফলো করবে। আমি একটা ড্রেস পরে ছবি তুলে ফেসবুকে ছাড়লাম, কতজন আমার সেই ছবিটাকে ফলো করবে বা আমার দেখে, আমাকে পরতে দেখে সেই ড্রেসটা কিনবে। কিন্তু মনে করেন যে হচ্ছে কোনো একটা মডেল যখন ওই ড্রেসটা পরে ছবি তুলে দিবে, তখন সবাই কি করবে? যে ওই ড্রেসটাই কিনবে, তাই না? তাহলে শুধু কন্টেন্ট ক্রিয়েটর বললে হবে না। এখন একজন মডেলের যতজন ফলোয়ার আছে, আমার তো ততজন ফলোয়ার নাই, একজন মডেলের যে ফেস ভ্যালুটা আছে, তাকে সবাই যতজন চিনে, আমাকে কিন্তু ততজন চিনে না, আমার ফেস ভ্যালু নাই। সো আমি কিন্তু ইনফ্লুয়েন্সার হতে পারবো না। ইনফ্লুয়েন্সার হতে গেলে প্রথম যে শর্ত, সেটা হচ্ছে অনেক ফলোয়ার থাকতে হবে, এবং ফলোয়ার
কেমন ফলোয়ার? যারা মানে আমি যা করব, যা বলবো তাই ফলো করবে। তারপরে যার হচ্ছে ফেস ভ্যালু থাকবে, ঠিক আছে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, যাদের কাজই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা, অন্যের জন্য অন্য কোনো কিছুকে প্রমোট করা। আর তাদের দিয়ে যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। যেমন নতুন কোনো কিছু যদি হচ্ছে কোনো কোম্পানি লঞ্চ করে, তাহলে বড় বড় মডেল যারা আছে, যে অভিনেত্রী যারা আছে, তাদেরকে দিয়ে এটা করা হয়, তাই না? প্রথম অ্যাডটা দেওয়া হয়, ওইটা কি? ওইটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, গুরুত্বপূর্ণ ম্যাট্রিক কোনগুলো? সিটিআর। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। হ্যাঁ, ক্লিক থ্রু রেট, অর্থাৎ ক্লিকের হার, কয়টা ক্লিক পড়ছে না পড়ছে সেইটা। কনভার্সন রেট, ভিজিটর থেকে কাস্টমার, অর্থাৎ আপনার ভিজিটর ছিল, মানে জাস্ট ঘুরতে এসেছিল, এসে সে কাস্টমার হয়ে গেল, এটা হচ্ছে কনভার্সন রেট। বাউন্স রেট, এক পেজ দেখে চলে যাও, বাউন্স বুঝি? জি ম্যাম। বাউন্স হচ্ছে আমরা যখন যে বল খেলি, বলটা অনেক উপর থেকে মারলে কি হয়? নিচে পড়ে হালকা একটু উঠে অন্যদিকে চলে যায়, ওটা হচ্ছে বাউন্স হয়ে যায়, তাই না? অর্থাৎ পেজের ক্ষেত্রে কি হবে? আমি মনে করেন আমার পেজে আপনাদেরকে ইনভাইট করলাম, আপনারা আমার পেজে আসলেন, এসে আমার পেজে এসে দেখলেন অন্য আরেকজনের হচ্ছে একটা পোস্ট, আপনারা আমার পেজ থেকে সেই পোস্টে ক্লিক করে তার পেজে চলে গেলেন, তাহলে বাউন্স হলো কোথা থেকে? আমার পেজ থেকে আপনি বাউন্স হলেন, অর্থাৎ আমার পেজ থেকে কাস্টমার চলে গেল। বুঝতে পেরেছি? জি ম্যাম। তারপরে আরওএস মানে কি? রিটার্ন অন অ্যাড সিন। এটা হচ্ছে স্পেন্ড, হ্যাঁ, রিটার্ন অন অ্যাডস স্পেন্ড, মানে আমি কত খরচ করলাম আর কত ফেরত পেলাম। ফেরত বলতে যে আমি খরচ করতেছি টাকা, টাকাই ফেরত পাবো? ওইভাবে কিন্তু টাকা ফেরত পাবো না। আমি কি পাবো? আমি খরচ করতেছি কোনো কিছু বিক্রি করার জন্য, তাই না? তাহলে আমি কত খরচ করছি? মনে করেন আমি $5 খরচ করছি, আমার 5,000 টাকা সেল হলো, ওইটাই হচ্ছে আমার আরওএস। তাহলে আমার $5 বিনিময়ে আমি কত সেল করলাম? 5,000। কেপিআই কি? কেপিআই হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট করার একটা একক বা ইউনিট। কেপিআই কি? পারফরমেন্স ইন্ডিকেটর। পারবো এগুলো? জি ম্যাম, আশা করি। জি ম্যাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার ব্যবহার করে ব্র্যান্ড ও পণ্যের প্রচার করাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং কোনটা? ফ্রি পোস্ট। পেড মার্কেটিং কোনটা? অ্যাড। এঙ্গেজমেন্ট কি কি? লাইক, কমেন্ট, শেয়ার। রিচ মানে কতজন দেখেছে। ইমপ্রেশন মানে কতবার দেখানো হয়েছে। কন্টেন্ট ক্যালেন্ডার, পোস্টের সময়সূচি। হ্যাশট্যাগ মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল লিসেনিং, কমিউনিটি ম্যানেজমেন্ট। আর এঙ্গেজমেন্ট বেইটিং মানে কি? এঙ্গেজমেন্ট বেইটিং, জোর করে লাইক কমেন্ট চাওয়া, চাই না আমরা অনেকেই? আমার পেজটা লাইক করো, কমেন্ট করে দাও, শেয়ার দাও, বলি?
জি ম্যাম। এটা হচ্ছে অনৈতিক। হ্যাঁ, যার ভালো লাগবে সে এমনিতেই দিবে, কিন্তু আমরা বাঙালিরা এত বেশি প্রফেশনাল যে আমরা জানি যে একটা পেজে লাইক দিলে আমাদের খুব একটা ক্ষতি হবে না, তারপরে আমরা লাইক দিতে চাই না, তাই না? আমার লাইক পেয়ে ওর কেন এত ফলোয়ার হবে, ও কেন এত বড় পেজ হয়ে যাবে, ও কেন ডেভেলপ করবে, হিংসাবি। এই জিনিসগুলো আমাদের ভিতরে কাজ করে। হ্যাঁ, সাধারণত আমরা কিন্তু কাউকে ফলো দিতে চাই না, কোনো পেজে লাইক দিতে চাই না, কোনো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চাই না। ম্যাডাম, অনলাইনে যে কিছু ফলোয়ার্স পাওয়া যায় এগুলো কি আসলে মানে এফেক্ট করে, কোনো প্রবলেম হয়? প্রবলেম হয় বলতে কাজেও তো লাগে না, প্রবলেম ওভাবে অনেকে হয় না। বলে যে অনেক 1K দিয়ে দেয় মাঝে মাঝে। এখন ওইটার রিচ মধ্যে আরো কমে যাবে, আপনি যে কন্টেন্টটা বানাবেন তার রিচ অনেক কমে যাবে, কারণ তারা ফেক, আপনার ভিডিওগুলো ক্লিক করবে না, দেখবে না, হ্যাঁ, বাউন্স করবে তখন। জাস্ট ফলোয়ার হবে। এখন আপনার মনে করেন পেজে লাইক আছে, ফলোয়ার আছে মনে করেন 5,000, আপনি একটা পোস্ট দিয়েছেন, আপনি আজকে আমাকে বলতেছেন যে ম্যাডাম আমার পেজটা একটু লাইক ফলো দিয়ে দেন, আমি মনে করেন আমার স্টুডেন্ট ফোরামে দিয়ে দিলাম, সবাই লাইক কমেন্ট দিল, আপনার 5,000 ফলোয়ার হয়ে গেল। হ্যাঁ, এটা হয়ে গেল, কিন্তু 2 দিন 5 দিন পর বা 6 মাস পর আপনি এই পেজটা নিয়ে কাজ শুরু করলেন, ওখানে আপনি একটা পোস্ট দিলেন। হ্যাঁ, মনে করেন আপনার কোনো একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট জি। রিলেটেড একটা পোস্ট দিলেন, তারপরে দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টের সাথে ইন্টারেস্টেড যারা, তারা শুধুমাত্র লাইক দিল। সেই লাইক কয়টা পড়লো? 7টা, 10টা বা সর্বোচ্চ 50টা। তাহলে কি বোঝা যাবে বলেন? আপনার ফলোয়ার আছে কিন্তু 5,000, কিন্তু আপনার পোস্টে লাইক পড়লো কয়টা? মাত্র 50টা। তখনই কিন্তু বোঝা যাবে যে আপনার ফলোয়ার গুলো ফেক নাকি রিয়েল। কারণ 5,000 ফলোয়ার হলে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট থাকবে মিনিমাম 4,000, তবেই সেটা হচ্ছে রিয়েল হবে। রিয়েল ফলোয়ার খুঁজে খুঁজে বের করাটাই হচ্ছে অর্গানিক। রিয়েল ফলোয়ার কিভাবে খুঁজে বের করতে হয়? যাদের ইন্টারেস্ট আছে এই প্রোডাক্টের প্রতি বা এই সার্ভিসের প্রতি, তাদের কাছে যাওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের লাইক নেওয়া বা তাদেরকে দিয়ে ফলো করানো, এগুলো একটু কষ্টের এবং ওগুলোই হচ্ছে অর্গানিক। বুঝতে পেরেছি? তাহলে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন করি? ব্র্যান্ড পরিচিতির জন্য, লিড জেনারেশনের জন্য, বিক্রি করার জন্য। তারপর হচ্ছে এসইএম। এসইএম কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। গুগল অ্যাডস এর মাধ্যমে যে পেইড বিজ্ঞাপন দেওয়া হয় সেটা হচ্ছে এসইএম। এসইএম আর এসইও এর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। একটা হচ্ছে আপনি কিভাবে আপনার কন্টেন্ট গুলো বুস্ট করবেন, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনার যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে কিভাবে ওয়েবসাইটের শুরুতে কিভাবে দেখাবেন, সেটা হচ্ছে এসইও। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে পেইডের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে আনবেন, আর এসইও হচ্ছে অর্গানিক ভাবে ফ্রিতে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে আনবেন। একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে ফ্রি। একটা হচ্ছে খুব দ্রুত কাজ করে আর একটা হচ্ছে একটু স্লোলি কাজ করে। কোনটা দ্রুত কাজ করে? এসইএম। হ্যাঁ, যেটা আমার
পেইড সেটা হচ্ছে খুব দ্রুত কাজ করে, আর যেটা হচ্ছে ফ্রি সেটা আমার 6 থেকে 8 মাস পর্যন্ত সময় লাগে একটা পেজকে র্যাঙ্কিং এ আনতে, অর্থাৎ এটা স্লো কাজ করে। মাছি নাকি মশা? ওই যে আপু ধরাচ্ছে, আচ্ছা থাক, ছোট গুলোই ধরাও, বেশি তো লাগে না। তাহলে এসিএম আর এসইও পার্থক্য বুঝছি। গুরুত্বপূর্ণ জি টার্ম ম্যাম। কি কি? পিপিসি। পিপিসি মানে কি? পে পার ক্লিক, ক্লিক করলেই পেমেন্ট করতে হয়। সিপিসি কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে কত খরচ হয়। সিপিএম কস্ট পার ইমপ্রেশন, 1000 ইমপ্রেশনে খরচ কত। কোয়ালিটি স্কোর মানে বিজ্ঞাপনের মান। অ্যাড র্যাঙ্ক বিজ্ঞাপনের অবস্থান। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ মানে কি? ম্যাম কোনো কিছুতে ক্লিক করার পর প্রথমে যে পেজটা সামনে আসে। হ্যাঁ, অর্থাৎ ভিজিটরকে যেখানে ল্যান্ডিং করানো হয় সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। কিওয়ার্ড ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ কিভাবে হয়? ব্রড কিওয়ার্ড ম্যাচ হয়, ফ্রেজ কিওয়ার্ড ম্যাচ হয়, আর এক্সাক্ট কিওয়ার্ড ম্যাচ হয়, তাই না? নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড কোনগুলো জানা আছে? জি না ম্যাম। দেখে আমার কাছে দাও। নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে আমরা কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমার র্যাঙ্কিং এ কি করবে, বাধা দিবে, সেগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। যেমন আমরা এই যে ফেসবুকে কমেন্টে কিছু কিছু ওয়ার্ড লিখে দিই না, যেন এই ধরনের কমেন্ট কেউ করতে না পারে, এই ওয়ার্ডগুলো কেউ ইউজ করতে না পারে। ব্যাড কমেন্ট কেউ যেন করতে না পারে, এরকম কিছু রেস্ট্রিকশন দিয়ে দিই না আমরা ফেসবুকে। ওগুলো হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভ কিওয়ার্ড। তারপর রিমার্কেটিং, রিমার্কেটিংটা কি? পূর্বে যাদের ইন্টারেস্ট ছিল কিন্তু কোনো কিছু পারচেজ করে নাই, বাট ইন্টারেস্টেড ছিল, তাদের কাছে আবার মার্কেটিং করাই হচ্ছে রিমার্কেটিং। এবি টেস্টিং, কম্পেয়ার করা, একাধিক পোস্টের মধ্যে বা একাধিক অ্যাডস এর মাধ্যমে মধ্যে কম্পেয়ার করা যে কোনটায় রেজাল্ট ভালো হচ্ছে কোনটায় হচ্ছে না। তারপরে আরওএস মনে আছে কি? একটু আগে পড়ে আসলাম। রিটার্ন অন অ্যাড স্পেন্ড। হ্যাঁ, আর সিপিএ কস্ট পার অ্যাকশন, অর্থাৎ আপনার যত অ্যাকশন হবে সেই অনুযায়ী কস্ট হবে। দাও আমাকে। কেন গুরুত্বপূর্ণ? এসিএম দ্রুত ফল পাওয়া ও টার্গেট কাস্টমার ধরার জন্য। আর প্র্যাকটিস বেসিক এসইও, ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে উপরে আনার কৌশল। এসইও কি? এসইও হচ্ছে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে উপরে আনার কৌশল। অন পেজ এসইও কিভাবে করতে হয় এটা শেষ হলে দিবা, ওকে? এটা শেষ হলে ফোনটা আমাকে দিবা। অন পেজ এসইওতে আমাদের কি কি কাজ করতে হয়? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, হেডিং এর 1 2 3,
তারপরে কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ অল্টার টেক্সট, ইউআরএল স্ট্রাকচার। এই কাজগুলোর মাধ্যমে আমরা অন পেজ এসইও করি। অন পেজ এসইও আজকে যে ম্যাম করাচ্ছিল, তাই না? জি ম্যাম, শুরু করছিল। হ্যাঁ। তারপরে অফ পেজ এসইও, অফ পেজ এসইও এর মধ্যে কি আছে? ব্যাকলিংক আর সোশ্যাল সিগন্যাল। টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও তে কি আছে? ম্যাম অন পেজ এসইও আর অফ পেজ এসইও মিলিয়ে টেকনিক্যাল এসইও করা হয়। অন টেকনিক্যাল এসইও হচ্ছে যেগুলো আপনার ওয়েবসাইটের ভিতরে কাজ করে করতে হয়। যেমন পেজের স্পিড, পেজের স্পিড আপনি কিভাবে বাড়াবেন? পেজের স্পিড বাড়ানোর কাজ করাটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। মোবাইল ফ্রেন্ডলি হিসেবে তৈরি করাটা টেকনিক্যাল এসইও। সাইট ম্যাপ ইউজ করাটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। robot.txt, https, ক্যানোনিক্যাল ইউআরএল, এই সবগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল এসইওর পার্ট। এই যে কি হলো? এমন করে না, এমন করে না ম্যাডাম, বাবা। এখানে টেকনিক্যালি এসইও বলতে কি ম্যাম ডেভেলপিংটাকে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট ডেভেলপার বা ব্যাকএন্ড ডেভেলপার? হ্যাঁ, আচ্ছা। ওইটা হচ্ছে আপনাদের আসবে না, এমনি টুকটাক এই যে এই সবগুলো প্রশ্ন করতে পারে। এই যে এখন যেগুলো পড়তেছেন এখান থেকে কিন্তু আপনাদের ওরালের অনেকটা কভার হয়ে যাবে। ম্যাম, এখানে এই যে চ্যাটজিপিটি লিংকটা কি শেয়ার করে দিবেন আমাদেরকে? আমি এইটাই একটা হচ্ছে ইয়েতে দিয়ে, মানে পেজে দিয়ে পিডিএফ করে দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ধারণাগুলো কি কি? লং টেল কিওয়ার্ড, নির্দিষ্ট ও কম প্রতিযোগিতার জন্য আমরা কোন ধরনের কিওয়ার্ড ইউজ করি? লং টেল। শর্ট টেলে কি হয়? সাধারণ ও বেশি প্রতিযোগিতা। হোয়াইট হ্যাট এসইও, এটা হচ্ছে নৈতিক পদ্ধতি। ব্ল্যাক হ্যাট এসইও, এটা হচ্ছে অনৈতিক পদ্ধতি। এসইও অডিট কি? সম্পূর্ণ এসইওটা চেক আপ করা। এসইও কেন গুরুত্বপূর্ণ? ফ্রি ট্রাফিক পাওয়ার জন্য, ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য। দেখি কি ফরম্যাটে সাজায় দেয়। কিছু কোশ্চেন দিয়ে দিছে। আচ্ছা, আমি এগুলো হচ্ছে আপনাদেরকে পিডিএফ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে মোটামুটি একটু আমরা ধারণা পেলাম, তাই না? জি ম্যাডাম। আর এই যে অ্যাসেসমেন্ট সাজেশন যেটা, এইটা আর এই যে রিটেন সাজেশন নিউ, হ্যাঁ, এই দুইটা একটু পড়েন। পুরো বইটা আগে পড়তে বলছিলাম, কালকে কিন্তু আমি 3টা বই পড়ানো হয়ে গেছিল, শুধু 2টা বাকি ছিল, এসিএম আর এসইওটা। ওই দুটা খুব একটা বেশি পেজ নাই, আপনারা একটু পড়ে নিয়েন। আর হচ্ছে যে এখান থেকে এই 2টা শীট যদি পড়েন, মানে কোশ্চেন গুলো এখান থেকেই হবে, এই অ্যাসেসমেন্ট সাজেশন এখান থেকেই কোশ্চেন গুলো হবে, জাস্ট একটু হয়তো অন্যভাবে প্রশ্নটা হবে। আর এই রিটেন সাজেশন এটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি টাইপের কোশ্চেন গুলো হয়। আর উপরে হচ্ছে যেটা দেওয়া সেটা হচ্ছে, মানে সাজেশন যেটা দেওয়া সেটা হচ্ছে আপনার ইয়ে থেকে শুরু করে, সিএস থেকে শুরু করে প্রত্যেকটা মডিউলের উপরেই কোশ্চেন তৈরি করা।
4 পৃষ্ঠা দেখলে আপনাদের ভয় করবে। আপনাদের 20 তারিখ পরীক্ষা, তাই না? জি ম্যাম, 20 তারিখ। আচ্ছা, 3 পেজ হয়ে গেছে। কই কই কই, জি করো। হয়ে যাবে। বড় আপুকে ডাকো। তোমার জানাতে হয়েছে কি অবস্থা? হয়েছে। আচ্ছা, এটা পড়ে নিয়েন, হ্যাঁ। আর কাজ কতদূর হয়েছে? কি কি শিখছেন বলেন তো? জব কি কি শিখছেন আপনারা? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি ম্যাম। জব কি কি শিখছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে না ম্যাম? কিওয়ার্ড রিসার্চিং আর সবগুলো ক্রিয়েট করা সোশ্যাল মিডিয়া। কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে সোশ্যাল মিডিয়া। জি ম্যাম। এগুলো সম্ভবত পড়ে নিতে পারবেন। আচ্ছা, আপনারা রিটেনটা আজকে শেষ করে ফেলেন, যেগুলো দিছি আজকের মধ্যে কমপ্লিট করে ফেলেন। কালকে বৃহস্পতিবার, কালকে আজকে কিন্তু আপনাদের অফলাইন ক্লাস হয়েছে, গেছেন? মাত্র 3 জন গেছেন।